আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ রাউন্ডআপে। আপনাদের সঙ্গে আছি আমি শেখ আশফাকুস সালেহীন। দীর্ঘ প্রতীক্ষার পর দৃশ্যমান হয়েছে স্বপ্নের পদ্মা সেতুর মূল অবকাঠামো। বিশাল এই কর্মযজ্ঞ দেখতে সকাল থেকেই সেতু এলাকায় ভিড় করে ঢাকাসহ আশেপাশের এলাকার হাজারো দর্শনার্থী। শীতের সঙ্গে ঘন কুয়াশায় সূর্যের দেখা না মিললেও কৌতূহলী মানুষের ভিড় বাড়ে পদ্মা সেতুর দুই পাড়েই। দেশের সবচেয়ে বড় অবকাঠামো নিজ চোখে দেখাই তাদের উদ্দেশ্য। আগেও পদ্মা পাড়ে সেতু দেখতে গেলেও বৃহস্পতিবার ৬.১৫ কিলোমিটার দীর্ঘ সেতুর পূর্ণ অবকাঠামো দৃশ্যমান হওয়ার পর বেড়েছে কৌতূহলী মানুষের সংখ্যা। শীতের আমেজ আর সাপ্তাহিক ছুটির দিন মিলিয়ে অসংখ্য মানুষ জড়ো হয় পদ্মা পাড়ে। এদিকে পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, পুরোপুরি বাস্তবে আসা উন্নয়নের মানচিত্র। এই মানচিত্রকে ঘিরে বদলে যাচ্ছে সেতুর দক্ষিণ পাড়, জাজিরা ও শিবচরের মানুষের জীবনমান। পদ্মা সেতু চালু হলে ঢাকায় পৌঁছানো যাবে মাত্র ১ ঘন্টায়। জীবনযাত্রা মান উন্নয়নের জন্য, চিকিৎসা সেবার জন্য আমাদের ঢাকার সাথে কমিউনিকেশন ভালো হবে। জাজিরা এবং শিবচরের আমরা এই প্রান্তের লোকজন সবচেয়ে বেশি উপকৃত এবং আনন্দিত। আমরা অনেক আনন্দিত, কেননা আমাদের এই শিবচর বাসীর বিভিন্ন উন্নয়নমূলক কাজ এলাকায় হচ্ছে। এলাকায় খুবই একটা খুশির জোয়ার বসছে, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অশেষ অশেষ ধন্যবাদ। বিএনপির আশ্রয়, প্রশ্রয় আর পৃষ্ঠপোষকতা পেয়েই বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার মতো ক্ষমার অযোগ্য অপরাধ করেছে সাম্প্রদায়িক গোষ্ঠী। এই মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। বিএনপি ক্ষমতায় টিকে থাকতে আর দেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা মুছে দিতে ধর্মীয় উগ্রবাদের সৃষ্টি করেছিল বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। বিএনপি একদিকে দেশে মুক্তিযুদ্ধ বিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে, আবার অপরদিকে তারা গণতন্ত্রের কথা বলছে। কথায় কথায় তারা আজ গণতন্ত্রের কথা বলে। তাদের আমলে নাকি গণতন্ত্র ছিল, তাহলে উগ্রবাদ কীভাবে সৃষ্টি হলো? তারাই ক্ষমতায় টিকে থাকতে দেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা মুছে দিতে ধর্মীয় উগ্রবাদের সৃষ্টি করেছিল, লালন পালন করেছিল যে বৃক্ষকে, সেটাই আজকে ডালপালা বিস্তার করেছে। পরিত্যক্ত ঘোষণার পরও পুরান ঢাকার উর্দু রোডে নোয়াখালী ভবনে গড়ে উঠেছিল প্লাস্টিক কারখানা, এমনটাই জানিয়েছে ফায়ার সার্ভিস। গেল রাতে ভবনটিতে আগুন লাগলে 2 ঘন্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 13টি ইউনিট। আগুনে প্লাস্টিক কারখানা সহ কয়েকটি টিনশেড ঘর পুড়ে গেছে। আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দেশে গেল 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও 19 জন। একই সময়ে শনাক্ত হয়েছে 1884 জনের শরীরে। ভাইরাস থেকে একদিনে সুস্থ হয়েছে 3866 রোগী। বিকেলে এ তথ্য জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, গেল 24 ঘন্টায় 16,323টি নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট 4,87,849 জনের শরীরে ভাইরাস শনাক্ত হয়েছে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6,986। আর মারণ ভাইরাস থেকে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে 4,14,318 জন। হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নে শিগগিরই বুড়িগঙ্গায় সংসদ সদস্য আসলামুল হকের দখল করা জায়গা উদ্ধারে উচ্ছেদ অভিযান চালাবে BIWTA। তবে হাইকোর্ট উচ্ছেদের নির্দেশ দেয়নি দাবি করে আবারও আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই জনপ্রতিনিধি। এদিকে নদীরক্ষা কমিশনের আইনজীবী জানিয়েছেন, সংসদ সদস্যের বক্তব্য ভিত্তিহীন। রিট খারিজের পর উচ্ছেদ অভিযানে আর কোনো বাধা নেই। নড়াইলের কালিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে মারা গেছে এক শিশু। 5 বছরের ওই শিশুর নাম শ্রাবন্তী। বৃহস্পতিবার রাতে উপজেলার রাজাপুর গ্রামে মিশান শেখের বাড়িতে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। এদিকে যশোরের মনিরামপুরে আগুনের ঘটনায় 8টি দোকান পুড়ে গেছে। গেল রাত 3টার দিকে উপজেলার সারাপোল বাজারে এ ঘটনা ঘটে। এতে প্রায় 35 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ। রাজধানীর পূর্বাঞ্চলের 300 ফিট সড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় মারা গেছে 2 মোটরসাইকেল আরোহী। সকালে এই দুর্ঘটনা ঘটে। তাদের নাম আজমির খান ও আমির হোসেন রিয়াজ।
তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফাঁড়িতে দায়িত্বে থাকা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্ঘটনার পর ঢাকা মেডিকেলে নেওয়া হলেও দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তারা দুজনই রাজধানী রামপুরার বাড্ডা এলাকার বাসিন্দা। এদের মধ্যে রিয়াজ এইচএসসি শিক্ষার্থী বলে জানা গেছে। গাজীপুরের কাপাসিয়া শ্রীপুর সংযোগ সড়কের নারায়ণপুর বাজার ও শীতলক্ষ্যা নদী সংলগ্ন প্রায় আধা কিলোমিটার সড়ক ডেবে গেছে। ভোরে ভূমিধসের ঘটনায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয়রা জানান, সড়ক ও জনপদ বিভাগে নির্মাণ করা সড়কটিতে এ পর্যন্ত 4 বার ভূমিধস হয়েছে। সড়ক ও জনপদের কর্মকর্তারা স্থানটি কয়েকবার পরিদর্শন করলেও কাজ হয়নি। শীতলক্ষ্যা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভূমিধস হতে পারে বলে ধারণা করছে এলাকাবাসী। ভাসানচরে রোহিঙ্গাদের সার্বিক সহযোগিতায় কাজ করছে 22টি বেসরকারি সংস্থা। তাদের পক্ষ থেকে খাবার, আসবাবপত্র, চিকিৎসা সবকিছুই দেওয়া হচ্ছে। রোহিঙ্গাদের যে কোনো প্রয়োজনে সবসময় প্রস্তুত সংস্থাগুলো। সরকারের সিদ্ধান্ত সাপেক্ষে ভাসানচরে রোহিঙ্গাদের কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে বলেও জানান প্রকল্প পরিচালক। এদিকে রোহিঙ্গাদের ভাসানচরে জীবিকা নির্বাহ এবং শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার মতো মৌলিক সুবিধা নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক বার্তায় এ উদ্বেগ জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র জানায়, রোহিঙ্গারা যেন স্বাধীনভাবে কক্সবাজার থেকে ভাসানচরে চলাফেরা করতে পারে তা নিশ্চিত করতে হবে। ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তরী ইস্যুতে জাতিসংঘের অবস্থানের সঙ্গে সংহতি জানিয়ে দেশটি বলেছে, এ ধরনের যে কোনো স্থানান্তর অবশ্যই স্বেচ্ছায় হতে হবে। এদিকে ভাসানচরে রোহিঙ্গাদের বসবাস উপযোগী পরিবেশ নিশ্চয়তার জন্য আবারও স্বাধীন ও স্বতন্ত্র মূল্যায়ন করতে দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এবার বিজয়ের মাস ডিসেম্বরের রণাঙ্গনের কথা। ক্র্যাক প্লাটুন, মুক্তিযুদ্ধে ঢাকার বুকে কাঁপন ধরানো এক গেরিলা দল। সাহসিকতার জন্য কিংবদন্তিতে পরিণত হয় 17 তরুণের ওই অদম্য মুক্তিযোদ্ধা দল। 1971 সালে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিদেশি সাংবাদিক ও বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সামনে এক দুঃসাহসিক অপারেশন চালায় দলটি, যা আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হয়। এর মধ্য দিয়ে বিশ্ববাসী জানতে পারে ঢাকার যুদ্ধের বাস্তব চিত্র। বিএনপির আশ্রয়ে থাকা সব ধর্মভিত্তিক অপশক্তি ও স্বাধীনতা বিরোধীদের বিচারের আওতায় আনা হবে, একথা জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে কুষ্টিয়ায় মুক্ত দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি। মানবাধিকার নিয়ে বিএনপি নেতার বক্তব্যের জবাবে হানিফ বলেন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যাকারীদের বিচারের পরিবর্তে পুরস্কৃত করে ইতিহাসের সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন করেছিলেন জিয়াউর রহমান। আমন ধান মৌসুমে নতুন ধান উঠেছে বাজারে, বাড়ছে চালের সরবরাহ। এরপরও চলতি সপ্তাহে কেজিতে 2 থেকে 4 টাকা পর্যন্ত বেড়েছে প্রায় সব ধরনের চালের দাম। সরবরাহ বাড়ায় হাতে নাগালেই শীতের সবজি। এদিকে কেজি প্রতি 100 থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছে ইলিশের দাম। সব ধরনের পেঁয়াজের দাম কমেছে কেজিতে 5 থেকে 10 টাকা। রাজধানী সহ সারা দেশে শীতের তীব্রতা বেড়েছে। রাতের পাশাপাশি তাপমাত্রা কমেছে দিনেও। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘন কুয়াশা আরও কয়েকদিন থাকবে। চলতি মাসে 2টি শৈত্যপ্রবাহ ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। সারা দেশে ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মিলছে না। উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা কিছুটা বাড়ায়, জানান দিচ্ছে শৈত্যপ্রবাহের আগাম বার্তা। বেলা পর্যন্ত কুয়াশায় আচ্ছাদিত থাকছে রাজধানী। সড়কে বাড়তি সতর্কতা নিয়ে চলাচল করছে যানবাহন। শীতের তীব্রতায় ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ পড়েছে বিপাকে। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা বাতাসে বিপর্যস্ত কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল সহ সারা দেশের জনজীবন। এদিকে তীব্র কুয়াশায় নৌ ও সড়ক পথে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছে যাত্রী ও চালকরা। দীর্ঘদিন ধরে লোকসানে থাকা নরসিংদীর ডিম উৎপাদনকারী পোলট্রি শিল্পে দেখা দিয়েছে চাঙা ভাব। সম্প্রতি বাজারগুলোতে ডিমের চাহিদা বাড়ায় বেড়েছে মুনাফার পরিমাণও। এতে নতুন করে আশার আলো দেখছেন খামারিরা। ডিম উৎপাদনকারীরা বলছেন, এমন অবস্থা ধরে রাখতে পারলে করোনা সহ নানা কারণে লোকসানে পড়া এ খাতের সুদিন ফিরবে। নরসিংদী প্রতিনিধি রাকিবুল ইসলামের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাইদুল ইসলাম।
বছর 3 আগেও নরসিংদীতে 3000-এরও বেশি ডিম উৎপাদনকারী খামার ছিল, কিন্তু লোকসানে পড়ায় খামারের সংখ্যা বর্তমানে নেমে এসেছে প্রায় 1500-এ। করোনা পরিস্থিতিতে বেশ কিছু খামার বন্ধ থাকায় ডিমের উৎপাদন কমে যায়। বর্তমানে লোকসানে থাকা খামারিরা ঘুরে দাঁড়াচ্ছে। এদিকে করোনা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ডিম খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এতে বাজারে ডিমের চাহিদা বেড়েছে ডিমের দামও। খামারিরা মনে করছেন পরিস্থিতি এমন থাকলে আগের লোকসান পুষিয়ে নিতে পারবেন তারা। দীর্ঘদিন যাবতীয় ডিমের অবস্থা, ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ ছিল। এই করোনা মহামারীতে আরো অনেক সমস্যা হয়ে গেছিল। বর্তমান করোনাকালীন পরে বাজারে ডিমের শর্ট থাকায় বা এখন মোটামুটি ডিমের বাজার ভালো। এখন যে পরিস্থিতিতে আছে এরকম যদি থাকে তাহলে আমরা আশা করি যে করোনাকালীন সময় আমরা যেই অর্থনৈতিক প্রবলেমটা ফেস করছি, পরবর্তীতে এই প্রবলেমটা আমাদের সমাধান হবে বা আমরা এই ধারাটা অব্যাহত রাখতে পারলে। পোল্ট্রি খামারিদের চাঙ্গা ভাব ধরে রাখতে চাহিদা ও যোগানের সামঞ্জস্যতা, সহজ শর্তে ঋণ, সঠিক নীতিমালা সহ সরকারের নানা উদ্যোগ জরুরি বলে মনে করছেন খামারি নেতারা। এই ডিমের উৎপাদন ঠিক রাখতে হলে এই খামারিদেরকে পর্যাপ্ত সাপোর্ট দিতে হবে। অনেকে আছে দেখা গেছে পুঁজির জন্য করতে পারতেছে না, ব্যাংক তেমন সহযোগিতা, বিশেষ করে লেয়ার খামারি বা পোল্ট্রি সেক্টর উপরে ব্যাংক উৎসাহিত হয় না তাদেরকে সহযোগিতা করা। উৎপাদন কত করতে হবে এটা নির্ধারণ করে দিবে সরকার এবং ডিমের রেটও নির্ধারণ করে দিবে সরকার। সেই ক্ষেত্রে যখন কিছু কিছু সময় দাম পড়ে যাবে তখন সরকার সেটার উপরে ইনসেনটিভ দিবে। চাহিদার তুলনায় উৎপাদন কম হবে, ডিমের দাম বাড়বে, তখন আর সরকারকে ইনসেনটিভ দিতে হবে না। এই জন্য আমি মনে করি যে এটা অতি জরুরি সরকারের মনিটরিং একটা টিম গঠন করা এবং সেই অনুযায়ী দেশের উৎপাদনকে স্টেবল রাখা। বর্তমানে নরসিংদীতে প্রায় 1500 খামারি দিনে 30 লাখেরও বেশি ডিম উৎপাদন করে। এসব ডিম জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করছে। রাইদুল ইসলাম শুভ, 52 টিভি। এবার আন্তর্জাতিক সংবাদ। চতুর্থ আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে মরক্কো। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পর্ক স্বাভাবিকীকরণের আনুষ্ঠানিক ঘোষণা আসে। এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেলিফোনে মরক্কোর বাদশাহ ষষ্ঠ মোহাম্মদের সঙ্গে ফোনালাপও করেছেন মার্কিন প্রেসিডেন্ট। চুক্তির শর্ত অনুযায়ী পশ্চিম সাহারা মরুভূমির উপর মরক্কোর সার্বভৌমত্বের স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র। এ নিয়ে গেল 4 মাসে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের ঘোষণা দিল 4টি আরব দেশ। ভারতে নতুন কৃষি আইন বাতিলের দাবিতে কৃষক আন্দোলন পৌঁছেছে 16তম দিনে। সড়ক অবরোধের আশঙ্কায় হরিয়ানা ও রাজস্থানের সীমান্তবর্তী গ্রামে নজরদারি বাড়িয়েছে কর্তৃপক্ষ। দাবি না মানলে রেলপথ অবরোধের হুমকি দিয়েছে বিক্ষুব্ধ কৃষকরা। সাবেক বিশ্বব্যাংক প্রধান ও ভারতীয় অর্থনীতিবিদ কৌশিক বসু বলেছেন, কৃষকদের জন্য করা আইনে ত্রুটি আছে যা কৃষকদের জন্য ক্ষতিকর হবে। এদিকে দিল্লির সিঙ্গু সীমান্তে স্বাস্থ্যবিধি না মানায় এফআইআর দায়ের করা হয়েছে কৃষকদের বিরুদ্ধে। এবার খেলার সংবাদ। ইউএফা ইউরোপা লিগে ডানডালকের বিপক্ষে 4-2 গোলে জয় পেয়েছে আর্সেনাল। ম্যাচের 12 মিনিটে নেকিতেহের গোলে এগিয়ে যায় সফরকারীরা। 18 মিনিটে ব্যবধান বাড়ে মোহাম্মদ এলেনির গোলে। 4 মিনিট পর ফ্লেরেসের গোলে ব্যবধান কমায় স্বাগতিকরা। 2-1 গোলের ব্যবধানে বিরতিতে যায় উভয় দল। ফিরে আরও 2টি গোল করে সফরকারীরা, এর একটি শোধ করে স্বাগতিকরা। অপর ম্যাচে অ্যান্টওয়ার্পের বিপক্ষে 2-0 গোলে জয় পায় টটেনহাম। অন্য ম্যাচে স্পার্তা প্রাগের বিপক্ষে 1-0 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে এসি মিলান। 52 নিউজ রাউন্ড আপ এ পর্যন্তই। 52 নিউজের আপডেট পেতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন 52.com, facebook.com/52digital ও youtube.com/52tvdigital। ধন্যবাদ সবাইকে।